সকাল 10টা 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস করে আমরা এসে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য স্টেশন নিউ ম্যাল জাংশন। আমাদের ট্যুর কিন্তু এই নিউ ম্যাল জাংশন থেকে শুরু হবে। জাংশন চত্বর থেকে বার হওয়ার পরে দেখুন এই পাশে রয়েছে একাধিক ট্যাক্সি স্ট্যান্ড চত্বর এবং টাটা। তো আমাদের রিসিভ করার জন্য অলরেডি গাড়ি এসে হাজির। নিউ ম্যাল জাংশন থেকে তো আমরা চলেছি আমাদের হোমস্টে গরুবাথান। আমরা কিন্তু দামদিম হয়ে যাব, সেই কারণে রাস্তায় পড়ছে দামদিম মনাস্ট্রি, সেটি একটু দেখাবো আপনাকে ঘুরে। গেট দিয়ে প্রবেশ করার সময় যেটি লক্ষ্য করলাম, এখানে কিন্তু সকাল 8টা থেকে বৈকাল 4টে অবধি খোলা থাকে, তবে সকাল 11:30 থেকে 1টা অবধি কিন্তু লাঞ্চ টাইম। আমার পিছনে দেখছেন দামদিম মনাস্ট্রির মূল অংশ। নিউ ম্যাল জাংশন থেকে 13 কিলোমিটার আসার পরে আমরা এসে পৌঁছে গেলাম আমাদের আস্তানা অতিথি হোমস্টে। হোমস্টে পৌঁছানোর পর কিন্তু চলে এলাম ফার্স্ট ফ্লোরে এবং আমাদের কোন রুমটি বরাদ্দ হয়েছে সেটা আপনাকে ঘুরে দেখাই। এই হোমস্টেতে রয়েছে টোটাল 5টি রুম, তার মধ্যে রুম নম্বর 5 মনাস্টেরি। এই রুমটি আমাদের জন্য বরাদ্দ রয়েছে। রুমটি দেখুন ডেকোরেশন আধুনিকতা স্টাইলের ডেকোরেশন, ডবল বেড দেখুন খুব সুন্দর সাজানো গোছানো। এখানে ম্যাসকস দেওয়া রয়েছে, টেডি বিয়ার দেওয়া রয়েছে, একাধিক বালিশের বন্দোবস্ত। গরু বাথান যেহেতু একটু নিচের দিকে, সেই কারণে কিন্তু ফ্যানের বন্দোবস্ত রয়েছে এবং রুমের সঙ্গে রয়েছে অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট। এ হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল। গিজারের বন্দোবস্ত রয়েছে এবং ভিতরে রয়েছে মিররের বন্দোবস্ত, বেসিনের বন্দোবস্ত। এই রুম নম্বর 5-এর কিন্তু এটাই ফ্যাসিলিটিস। এর সঙ্গে রয়েছে অ্যাটাচ ব্যালকনি এবং যেখানে কিন্তু একাধিক মোড়ার আদলে বসা বন্দোবস্ত রয়েছে। হোমস্টে আসার পরে ফ্রেশ হয়ে গেছি এবং এখন চলে এসেছি হোমস্টের গ্রাউন্ড ফ্লোরে। এখানে কিন্তু রয়েছে হোমস্টের নিজস্ব রেস্টুরেন্ট কাম ফুড জাংশন বলতে পারেন। তো সেখানেই এখন দুপুরে খাবারটা সারবো। লাঞ্চ টেবিলে বসে গেছি এবং আজকে দুপুরের খাবার আমাদের সামনে হাজির। দুপুরে রয়েছে ভাত, এ হচ্ছে রাই শাক, লোকাল একটি শাক আর কি, তার সঙ্গে আলু কাঁকরোলের তরকারি, চিকেন কষা, সাথে রয়েছে স্যালাড, পাঁপড় এবং ডাল। দুপুরে খাবার ভালো বানিয়েছে তাই না? দুর্দান্ত। আমার তো চিকেনটা দারুণ লাগলো। এটা একটা রসুনের একটা আলাদা রকম একটা ফ্লেভার আসছে, দারুণ লাগলো। এরকম চিকেন খাইনি। চিকেনটা প্রথমে ভেবেছিলাম কষা মতো, কিন্তু টেস্ট দারুণ। হ্যাঁ, সব মিলিয়ে পাহাড়ি শাকটাও খেলাম, আবার মডারেটেড চিকেন। হ্যাঁ, নতুনত্ব। পাহাড়ি শাকটা আপনাকে তো বলছিলামই যে এই হোমস্টেতে রয়েছে টোটাল 5টি রুম, তার মধ্যে এটি 4 নম্বর রুম। আই লাভ গরুবাথান লেখা রয়েছে। এক ঝলক দেখিয়ে দিই চলুন রুমগুলি। প্রবেশ করার পরই রয়েছে দেখুন ডবল বেড, 2জন বেশ থাকা যায় এবং যথেষ্ট ডেকোরেটেড। দেখুন খুব সুন্দর ডেকোরেশন করা এবং প্রতিটা রুমে দেখছি এরকম ম্যাসকস বা টেডি বিয়ার রাখা রয়েছে, একাধিক বালিশের বন্দোবস্ত। এদিকে দিয়ে দিয়েছে টাওয়েল, সাবানের বন্দোবস্ত। এপাশে এরকম ডেকোরেশন, একটা ছোট আলমিরা রয়েছে, মোড়া, চেয়ার, টিভি এবং অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট। এ হচ্ছে অ্যাটাচ টয়লেট। এপাশে রয়েছে একটি বড় মিরর, পাশে বেড ডেস্ক এবং এপাশে জানালা দিয়ে অনেকটা এরকম ভিউজ। এই হচ্ছে আরেকটি রুম, যেটি কিন্তু চিল মুক্তি পিকনিক স্পট নামের, এবং এই হচ্ছে 2 নম্বর রুম। ঢোকার পরে কিন্তু রয়েছে একটি ডবল বেড, যেখানে কিন্তু 3 জন ভালোভাবে শেয়ার করে থাকা যাবে। যথেষ্ট বড় বেড, খুব সুন্দর ডেকোরেশন দেখুন। এপাশে রয়েছে একটি চেয়ারের বন্দোবস্ত, টিভির বন্দোবস্ত, ফ্যান রয়েছে। এবার কিন্তু আমাদের সাইট সিনিং এ পালা। বার হয়ে পড়েছি সাইট সিন করতে। গরুবাথানের আমাদের হোমস্টে অতিথি হোমস্টে থেকে কিন্তু খুব সহজে আসা যায় নেওড়া রিভার। তো আমরা লোয়ার ফাগু টি স্টেট এবং নেওড়া জঙ্গলের মধ্য দিয়ে এসে পৌঁছে গেলাম নেওড়া রিভার। বর্ষার পরে এক মুগ্ধকর রূপ, প্রচুর জল এবং উপর থেকে দেখতে দারুণ লাগছে। এক পশলা বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে এবং তারই মাঝখানে
আমরা দাঁড়িয়ে রয়েছি নেওয়া নদীর উপর যে ব্রিজ, সেই ব্রিজের কাছে। নেওয়া নদীর উপরে এই চত্বরে কিন্তু দর্শনীয় হচ্ছে এই যে আয়রন ব্রিজ, এটি এর উপর থেকে দুপাশে নেওয়া নদী দারুণ ভাবে দেখবেন। এবং এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি না হলে কিন্তু আপনাকে জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে পাশে যে নেওড়া ড্যাম আছে ছোট মতো, সেটিও ঘুরে দেখাতে পারতাম। নেওড়া জঙ্গল অনেকের কাছে কিন্তু ভয়ঙ্কর বটে, কারণ এই জঙ্গলে বাস লেপার্ড, ওয়াইল্ড বিয়ার, ওয়াইল্ড বোর বা হচ্ছে বার্কিং ডিয়ার। আমরা চলে এসেছি সেই নেওড়া জঙ্গল। নর্মালি নেওড়া জঙ্গলে কিন্তু ঋষভ কোলাখাম চত্বরে যে নেওড়া জঙ্গল, সেখানে আমরা বাঙালিরা ঘুরে থাকি। তবে এই যে গরুবাস্তান থেকে লোয়ার ফাগু হয়ে ফাগুটি স্ট্রেট হয়ে যে নেওড়া জঙ্গল, এই চত্বরে কমে আসা হয়। তো সেই নেওড়া জঙ্গল কিন্তু আমরা ঘুরে দেখছি, এবং এই চত্বর একেবারে নিরিবিলি। নেওড়া নদীর উপরের যে ব্রিজ, আয়রন ব্রিজ থেকে আমরা কিছুটা চলে আসলাম, নেওড়া জঙ্গলের মধ্য দিয়ে আসলাম, এবং বর্তমানে এমন একটি জায়গায় পৌঁছে গেছি, এটি হচ্ছে নেওড়া জঙ্গল ভিউ পয়েন্ট বা 7 সিস্টার্স বলা হয় জায়গাটিকে। কারণ এখান থেকে এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আপনি যে দেখছেন পর পর 7টি পাহাড়ের চূড়া, ওই জন্যই কিন্তু এই জায়গার নাম 7 সিস্টার্স। তো এখানে এখন শুরু হয়ে গেছে মেঘের আনাগোনা, সেই কারণে দারুণ লাগছে। এক পশলা বৃষ্টির পরে একটুখানি বৃষ্টি থেমেছে মনে হচ্ছে, এবং ওয়েদার কিন্তু বেশ মনোরম। নেওড়া ফরেস্ট ঘুরে দেখার পরে আমরা রয়েছি বর্তমানে সামসিং টি স্টেট, অর্থাৎ আমাদের পরবর্তী গন্তব্য সামসিং এর লালিগুড়াস ভিউ পয়েন্ট। এই হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্য লালিগুড়াস ভিউ পয়েন্ট। এই লালিগুড়াস ভিউ পয়েন্ট কিন্তু সারা বছরই আসা যায়, তবে আমরা যে মুহূর্তে এসেছি বর্ষার পরবর্তীতে, এটা মোটামুটি অফ সিজন বলতে পারেন। সিজনের সময় কিন্তু এখানে প্রচুর ভিড় হয়। এখানে খাস করে দেখা হচ্ছে এই যে আই লাভ সামসিং লেখা রয়েছে, তার পিছনে যে ভিউটা দেখতে দারুণ লাগে, এবং নিচ দিয়ে বয়ে চলা যে মূর্তি নদী, তা কিন্তু দেখতে দারুণ লাগে। তো এই ছিল মোটামুটি লালিগুড়াস ভিউ পয়েন্ট। আমরা আগে চলেছি, এরপরে কিন্তু আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। বর্তমানে আমরা রয়েছি গাইড়িবাস, এবং এখান থেকে বাম দিকে রাস্তা পথে উঠে গেলে হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্য দালগাঁও ভিউ পয়েন্ট। আজকের এই সাইট সিইংয়ে কিন্তু আমরা দুটো জেলা ঘুরে দেখছি, মোটামুটি দুটো জেলার কিছু জায়গা ঘুরে দেখছি, কালিম্পং এবং জলপাইগুড়ির। তো কিছুক্ষণ আগে সামসিং চত্বর তো ছিলাম আমরা, এবং তারপরে জলপাইগুড়ি থেকে আমরা আবার কালিম্পংয়ে চলে আসলাম, এবং আমরা আমাদের শেষ গন্তব্য কিন্তু আজকে বিন্দু। তার আগে বর্তমানে আমরা চলে এসেছি দালগাঁও ভিউ পয়েন্ট। এখানকার প্রকৃতি কেমন লাগছে? দুর্দান্ত লাগছে। 7 পয়েন্ট ঘুরেছি, কিন্তু দলগাঁও ভিউ পয়েন্ট কিন্তু নিয়ে আসেনি কেউ। আসার রাস্তাটাই তো অনন্য, একদম সবুজে ভরা, এবং জায়গাটি অসাধারণ, নিস্তব্ধতা, পাখির ডাক, যে আসবে ভালো লাগবে তার। অ্যাকচুয়ালি আমাদের গাড়ি যেখানে পার্কিং করেছে, সেখান থেকে সামনের দিকটাতে মিনিট 1.5 মতো হেঁটে আসলাম আমরা, এবং তারপরে আসার পরে কিন্তু রয়েছে এখানে পার্কের আদল এবং সাজানো গোছানো একটি জায়গা। এই পার্কের আদল আসার পরে প্রথমে যেটি চোখে পড়লো, উঁচু উঁচু পাইন গাছ, দেখতে কিন্তু আলাদা রকম লাগছে। একেবারে দিনের শেষ ভাগে বিকালবেলা চলে এসেছি আমরা, দারুণ লাগছে। এবং এখন আমাদের ভাগ্যে একটু সাথ দিয়েছে, কারণ বৃষ্টি কিন্তু একেবারেই নেই, এবং করা রয়েছে ভিউ পয়েন্ট উপরে। আমরা যাবো এখন, ওখান থেকে কেমন ভিউ পাওয়া যাচ্ছে আপনাকে দেখাবো। এই দলগাঁও ভিউ পয়েন্ট এসে কিন্তু অনেকটাই সময় অতিবাহিত হলো আমাদের। আপনারাও কিন্তু অনেকটা সময় অতিবাহিত করতে পারেন, এবং এই ভিউ পয়েন্ট থেকে ভুটানটা দারুণভাবে দেখা যায়। ভুটানের একাধিক পাহাড় চত্বর খুব সুন্দর দেখা যায়, এবং নিচে যে জলঢাকা নদী, সেটা কিন্তু দারুণ দেখা যায়। আপনার কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান। কিন্তু দালগাঁও ভিউ পয়েন্ট থেকে ঘুরে আসার পরে আমরা আবার চলে এলাম বিন্দু যাওয়ার রাস্তায়, এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন জলঢাকা নদী খুব সুন্দর দেখা যাচ্ছে, এবং ওপার হচ্ছে ভুটান। এই হচ্ছে গৌরীবাস ভিউ পয়েন্ট। আপনারা কিন্তু এই সমস্ত চত্বর একটু দাঁড়িয়ে ছবি টবি তুলতে পারেন, বেশ লাগবে।
অ্যাপেল স্টোন। জায়গাটি ফেমাস, কিন্তু এখানে রয়েছে একটি ধারা যেখানে কিন্তু দেখুন সশব্দে জল বয়ে গিয়ে জলটা নদীতে পড়বে, এবং এখানে রয়েছে একটি ব্রিজ। এই ব্রিজের উপর থেকে আপনি ধারাকে দেখবেন এবং এর পাশে রয়েছে একটি বড় স্টোন, বড় পাথর। ঘড়িতে এখন সন্ধ্যা 6:30। আমরা এসে পৌঁছে গেলাম প্রথম দিনের আমাদের অন্তিম গন্তব্য বিন্দু। এই বিন্দু কিন্তু কালিম্পং জেলার শেষ বিন্দু বটে। বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি জলঢাকা যে ব্যারেজ তারই পাশে, জলঢাকা নদীর উপরে। এখানে এখন বিভৎস জল। আমরা দাঁড়িয়ে রয়েছি কালিম্পং এর পারে, জলঢাকার ওপরে কিন্তু ভুটান। সারাদিন ঘোরাঘুরির পরে কিন্তু বেশ খিদে পেয়েছে, সেই কারণে বিন্দুর একটা রেস্টুরেন্টে ঢুকে গেছি এবং এখানে সন্ধ্যাতে গানের তালে তালে আসরটা বেশ জমেছে। এবং আমরা এসে অর্ডার করে দিয়েছি ম্যাগি, এগ ম্যাগি। খুব সুন্দর বানিয়েছে মনে হচ্ছে, ভালো স্মেল আসছে। ভালো টেস্ট। আমরা যে রেস্টুরেন্টে খাবারটা খাচ্ছি তার নিচ দিয়ে কিন্তু বই চলে এসে জলঢাকা। দিনের বেলাতে হলে কিন্তু আপনাকে ভিউটা দেখাতে পারতাম। সারাটা দিন ঘোরাঘুরির পরে হোমস্টে ফিরতে কিন্তু বেশ রাত হয়েছে, এবং কিছুটা রেস্ট নেওয়ার পরে আমরা চলে এলাম হোমস্টে ডাইনিং এরিয়াতে রাত্রে ডিনার সারবো। আজকে ডিনারে রয়েছে ভাত, আলু ভাজা, আলু কুমড়োর তরকারি, বাঁধাকপির তরকারি এবং সাথে মাছ, আর অবভিয়াসলি সালাড, ডাল এবং পাঁপড়। তো বন্ধুরা, এই ছিল এবারের গরুবাথান ভ্রমণের প্রথম পর্ব, অর্থাৎ প্রথম দিন। এরপরে একাধিক পর্ব নিয়ে কিন্তু ভিডিও আসছে। আপনারা যদি এইভাবে ঘুরতে চান, আমি ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নম্বর দিয়ে রাখলাম, অবশ্যই যোগাযোগ করুন। সাথে থাকুন, দেখতে থাকুন, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে আজই সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ধন্যবাদ।